ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচনা শ্রেণী নবম, অধ্যায় চতুর্থ। অর্থাৎ আমি যে অধ্যায়টার কথা বলছি সেটি হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। আমরা প্রথমেই দেখে নেব যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কী বোঝায়। অর্থাৎ যে সমস্ত প্রক্রিয়াগুলি ভূমিরূপ গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে তাকে বলা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখানে ভূমিরূপ বলতে ভূমির বাইরের রূপ বা প্রকৃতি আকৃতিকে বোঝায়। এইটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, অপরটি হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে পৃথিবী থেকে এসেছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে প্রক্রিয়াটা সংগঠিত হয় সেটাকে অবশ্যই পার্থিব প্রক্রিয়া বলে। ঠিক আছে, সেটা ভেতরে হতে পারে অথবা বাইরে হতে পারে। অন্যদিকে মহাজাগতিক প্রক্রিয়া বলতে পৃথিবীর বাইরের জগৎ থেকে কোনো পদার্থ, সেটা উল্কাপিণ্ড হতে পারে বা ধূমকেতু হতে পারে, এসে যদি পৃথিবীর ভূমিরূপের কোনো পরিবর্তন সাধন করে বা ভূমিরূপের পরিবর্তন করে তখন তাকে বলা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে মহাজাগতিক প্রক্রিয়া ব্যাপারটা বোঝা গেল নিশ্চয়ই। মহাজাগতিক প্রক্রিয়া হচ্ছে মহাজগৎ থেকে কোনো উল্কাপিণ্ড বা গ্রহাণুর অংশ বা কোনো ধূমকেতুর অংশ যদি এসে পৃথিবীতে কোনো গর্ত সৃষ্টি করে বা ভূমিরূপ পরিবর্তনে একটা ভূমিকা গ্রহণ করে তখন তাকে বলা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আমরা একটা ছবিতে দেখে নেব যে এই দেখো উল্কাপিণ্ড ছুটে আসছে, উল্কাপিণ্ড ছুটে এসে পৃথিবীতে গর্তের সৃষ্টি করছে। তাহলে এটা কিন্তু অবশ্যই কী প্রক্রিয়া? মহাজাগতিক প্রক্রিয়া। তাহলে মাথায় রাখতে হবে উল্কাপিণ্ড ছুটে এসে যদি পৃথিবীতে কোনো গর্তের সৃষ্টি করে সেটাকে কিন্তু আমরা মহাজাগতিক প্রক্রিয়া হিসাবে গণ্য করব। এখানে ছবিটা দেখলে পরিষ্কার একটা ধারণা করা যায়। এরপরে আমরা আসব পার্থিব প্রক্রিয়া নিয়ে। ঠিক আছে, এই পার্থিব প্রক্রিয়া আমি আগেই বলেছি পৃথিবীর মধ্যে যে প্রক্রিয়া সংগঠিত হয় তাকে বলা হচ্ছে পার্থিব প্রক্রিয়া। এই পার্থিব প্রক্রিয়া দুই প্রকার, অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া। এটা অন্তর্জাত হবে। অন্তর্জাত প্রক্রিয়া বলতে অর্থাৎ পৃথিবীর ভেতরে বা অভ্যন্তরে যে প্রক্রিয়াটা সংগঠিত হয় তাকে বলা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়া কি? পৃথিবীর বাইরে, পৃথিবীর বহির্ভাগে যে প্রক্রিয়াটা সংগঠিত হয় তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অবশ্যই এটা ভূমিরূপ পরিবর্তনে বা ভূমিরূপ সৃষ্টিতে বা ভূমিরূপ গঠনে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করবে। অন্তর্জাত প্রক্রিয়া যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, পাত সঞ্চালন। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এর ফলে কিন্তু বা বায়ুপ্রবাহ, জোয়ার ভাটা প্রভৃতির ফলে কিন্তু কি হয়? ভূমিরূপের একটা পরিবর্তন হয়, বিবর্তন হয়, কিংবা নতুন এক প্রকার ভূমিরূপ সৃষ্টিতে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। যেমন ধরতে পারি যদি বৃষ্টি এসে পৃথিবী পৃষ্ঠে পড়ে পৃথিবীতে গর্তের সৃষ্টি করে সেটাও কিন্তু বহির্জাত প্রক্রিয়া। অন্যদিকে অগ্ন্যুৎপাতের ফলে যদি আগ্নেয়গিরির সৃষ্টি হয় তখন কিন্তু তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা যাবে। আবার অন্তর্জাত প্রক্রিয়া আরও একটা কি, ভূমিকম্পের ফলে যদি কোনো ফাটল হয় বা চ্যুতি হয় সেটাও কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া। এটা কি বললাম? আন্তর্জাত হয়ে গেছে, এটা হবে অন্তর্জাত প্রক্রিয়া, মাথায় থাকবে। এছাড়া পাত সঞ্চালনের ফলে যে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় সেটাও কিন্তু অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ছে। তাহলে আমরা কি দেখলাম? অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া কার ভাগ? পার্থিব প্রক্রিয়া, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে তারই একটা ভাগ। আচ্ছা, আমরা এখানে দেখে নেব যে বহির্জাত প্রক্রিয়ার কিছু উদাহরণ। দেখা যাচ্ছে এখানে ভি আকৃতি উপত্যকা, এটা নদীর ফলে সৃষ্টি হয়। তাহলে নদীর কাজটা হচ্ছে এটা একটা প্রক্রিয়া। অন্যদিকে বায়ু প্রবাহের ফলে গৌড়ের সৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু একটা বহির্জাত প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ। তাহলে বোঝা গেল। এরপরে আমরা আসব অন্তর্জাত প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়। এটা আন্তর্জাত নয়, অন্তর্জাত হবে। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, আকস্মিক আলোড়ন আর ধীর আলোড়ন।
আকস্মিক মানে হঠাৎ কোনো কিছু যদি সংগঠিত হয়, আকস্মিকভাবে আলোড়িত হয়ে যদি ভূমিরূপের পরিবর্তন সাধন হয় তখন তাকে বলা হচ্ছে আকস্মিক আলোড়ন। অন্যদিকে ধীর গতিতে যে আলোড়ন সংগঠিত হয় তখন তাকে ধীর আলোড়ন বলে। তাহলে আকস্মিক আলোড়নের ফলে কিভাবে ভূমিরূপে, যেমন ভূমিকম্প কিংবা অগ্ন্যুৎপাত প্রভৃতির ফলে কিন্তু ভূমিরূপের পরিবর্তন হয়। আমি আগেই বলেছি যে অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। অন্যদিকে ধীর আলোড়ন পাশ সঞ্চালনের ফলে দেখা যাচ্ছে তাদের মাঝে কি হচ্ছে, ভঙ্গির পর্বতের সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই যে ধীর আলোড়নের ফলে যে ভঙ্গির পর্বতের সৃষ্টি, অর্থাৎ বহুদিন ধরে যে প্রক্রিয়াটা চলছে এবং ভূমিরূপের পরিবর্তন সাধন করছে সেটা কিন্তু ধীর আলোড়ন। যেমন ধীরে ধীরে হিমালয় পর্বতের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু অবশ্যই ধীর আলোড়নের মধ্যে পড়ে। অন্যদিকে আকস্মিক আলোড়নটাকে যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজকে হঠাৎ ভূমিকম্প হলো, ভূমিকম্পের ফলে কিন্তু দেখা যাচ্ছে কোনো ফাটল সৃষ্টি হলো, বা কোনো নদীর গতিপথ পরিবর্তন হলো, বা কোনো গর্তের সৃষ্টি হলো, বা কোনো নিচু স্থান উঁচু হয়ে গেল, এইটাও কিন্তু আকস্মিক আলোড়নের মধ্যেই পড়ছে। তাহলে আমরা কিন্তু ধীর আলোড়নের মধ্যে ফেলতে পারি পাত সঞ্চালন, অর্থাৎ একটা পাত অপর পাতের দিকে সরে যেতে পারে, কাছাকাছি আসতে পারে, দূরে সরে যেতে পারে, কিংবা পাশ কাটিয়ে চলে যেতে পারে। অন্যদিকে আকস্মিক আলোড়নের মধ্যে আমি এটা বারবার বলছি যে এটা অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, এটা কিন্তু আকস্মিক আলোড়নের মধ্যে পড়ছে। যেমন কিছুদিন আগেই ভূমিকম্প সংঘটিত হয়েছিল, তার ফলে বিভিন্ন ক্ষয়ক্ষতি, ভূমিরূপে পরিবর্তন হয়েছিল। এরপরে ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে অগ্ন্যুৎপাতের ফলে এই যে আগ্নেয় পর্বতটা সৃষ্টি হয়েছে, অবশ্যই এটা আকস্মিক আলোড়ন। অন্যদিকে দুটো পাত পরস্পরের কাছাকাছি এসেছে, এদের মাঝে জমে থাকা পলিরাশি যদি উঁচু হয়ে উঠে গিয়ে যদি ভঙ্গির পর্বতের সৃষ্টি হয় সেটা কিন্তু ধীর আলোড়নের ফলে গঠিত ভূমিরূপ। এবারে ধীর আলোড়নকে আবার তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউস্ট্যাটিক, অন্যদিকে ইউস্ট্যাটিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন ও ভূগাঠনিক আলোড়ন। ইউস্ট্যাটিক আলোড়ন কী হচ্ছে, যদি যদি সমুদ্র বক্ষের যদি আয়তন প্রসারিত হয় কিংবা সংকুচিত হয় তাহলে কিন্তু ভূমিরূপ গঠনে বা ভূমিরূপ পরিবর্তনে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই যে ভূমিরূপ পরিবর্তনে বিশেষ ভূমিকা গ্রহণ করছে সেটা কিন্তু ইউস্ট্যাটিক আলোড়ন। অন্যদিকে সমস্থিতি ব্যাপারটা হচ্ছে এই যে শিয়াল সীমার ওপরে যে ভারসাম্য বজায় রেখে অবস্থান করছে তাকে বলা হচ্ছে সমস্থিতি। অর্থাৎ পাহাড় পর্বত মালভূমি সকলেই ভারসাম্য বজায় রেখে অবস্থান করে, এইটা কিন্তু এই ভারসাম্য বজায় রেখে অবস্থানের ফলে কিন্তু সমস্থিতিক মানে এই প্রকারটাকে বলা হচ্ছে সমস্থিতিক আলোড়ন। অন্যদিকে ভূগাঠনিক আলোড়ন কি, যে ভূমিরূপের ভূত্বকের সঞ্চালন, ভাঙন বা স্মরণ, এর ফলে কিন্তু ভূমিরূপের পরিবর্তন সাধন হয়, তখন তাকে বলা হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া। তাহলে আমাদের বোঝা গেল, তাহলে ইউস্ট্যাটিক অবশ্যই সমুদ্র সাথে জড়িত, সমস্থিতিক আলোড়নটা হচ্ছে সমস্থিতি সাথে জড়িত, আইসোস্ট্যাসি যেটাকে বলা হচ্ছে। আর অন্যদিকে ভূগাঠনিক হচ্ছে ভূত্বক। এই ভূত্বকের কি হচ্ছে, যদি কোনো জায়গায় ভাঙন হয় বা কোনো জায়গায় যদি স্মরণ হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গাতে কিন্তু ভূমিরূপের বেশ পরিবর্তন সাধন হবে বা গঠন সাধন হবে। তাহলে এটা পরিষ্কার একটা ধারণা করা গেল, তাই না? তাহলে আবারও বলছি, ধীর আলোড়নকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউস্ট্যাটিক, অপর 2 নম্বর হচ্ছে সমস্থিতিক, 3 নম্বর হচ্ছে ভূগাঠনিক। এরপরে আমরা ভূগাঠনিকের ভাগগুলো দেখব। ভূগাঠনিকের ভাগকে 2 ভাগে ভাগ করা যায়, যেটা আমরা সকলেই চিনি যে মহীভাবক আলোড়ন, অন্যদিকে গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়ন, এই মহীভাবক কথার অর্থ হচ্ছে মহাদেশ গঠনকারী বল, ঠিক আছে? অর্থাৎ যে প্রক্রিয়ায় কী হচ্ছে, মহাদেশ গঠিত হয় বা মহাদেশে গঠন কার্য সম্পূর্ণ হয় তখন তাকে হচ্ছে মহীভাবক আলোড়ন বলে। অন্যদিকে গিরিজনী আলোড়ন কি, গিরিজনী অর্থাৎ পর্বত সৃষ্টিকারী যে আলোড়ন, অর্থাৎ পর্বত সৃষ্টি হতে গেলে যে আলোড়নের বা যে বলের প্রয়োজন হয় তখন তাকে বলা হচ্ছে গিরিজনী আলোড়ন। অবশ্যই এখানে মহীভাবক আলোড়নটা অবশ্যই এক্ষেত্রে কিন্তু পৃথিবীর
কি হয়, ব্যাসার্ধ বরাবর কাজ করে। অর্থাৎ কোনো জায়গা ফাটল, এর ফলে যদি ফাটল হয় কোনো জায়গা উঁচু হয়ে যায়, আবার কোনো জায়গা নিচু হয়ে যায়। অর্থাৎ কোনো জায়গায় উত্থান ঘটে, কোনো জায়গায় অবনমিত হয়। কিন্তু তাহলে এখানে দেখা যাচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর, অর্থাৎ উল্লম্বভাবে ওঠানামা করে, যেমন স্তূপ পর্বত, ঠিক আছে, গোস্ত উপত্যকা এই মহীভবক আলোড়নের ফলে হয়। অন্যদিকে গিরিজনী আলোড়নের ফলে কি হচ্ছে, গিরি মানে বোঝাই যাচ্ছে পর্বত, অর্থাৎ এর ফলে কিন্তু স্পর্শক বরাবর, পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে বলে এইটাতে কিন্তু অবশ্যই ভঙ্গির পর্বতের সৃষ্টি হয়। যেমন হিমালয়, আল্পস, রকি, আন্দিজ, এগুলো কিন্তু সবই গিরিজনী আলোড়নের ফলাফল। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা পরিষ্কার ডিফারেন্সিয়েট বা পার্থক্য অনুভব করতে পারছি মহীভবক ও গিরিজনী আলোড়নের মধ্যে। আমরা আবারও বলছি, মহীভবক হচ্ছে মহাদেশ গঠনকারী বল, অন্যদিকে গিরিজনী হচ্ছে পর্বত সৃষ্টিকারী বল। ঠিক আছে, মহীভবক আলোড়ন কী হচ্ছে, ব্যাসার্ধ বরাবর কাজ করে, গিরিজনী আলোড়ন স্পর্শক বরাবর কাজ করে। ছবিটা দেখলেই আমরা একটা ধারণা, এখানে হচ্ছে ব্যাসার্ধ বরাবর কাজ করছে মহীভবক আলোড়ন। এই ব্যাসার্ধ বরাবর কাজ করার জন্য কোনো জায়গায় নিচে নেমে যাচ্ছে, সেই জায়গায় গোস্ত উপত্যকা হচ্ছে, আবার কোনো জায়গায় ওপরে উঠে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু স্তূপ পর্বতের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু স্তূপ পর্বত সৃষ্টির পেছনে কিন্তু মহীভবক আলোড়নকে দায়ী করব। অন্যদিকে দেখো স্পর্শক বরাবর কাজ করছে, গিরিজনী আলোড়নে কিন্তু স্পর্শক বরাবর কাজ করছে, অর্থাৎ স্পর্শক বরাবর কাজ করার জন্য কি হচ্ছে, এখানে ভঙ্গির পর্বতের সৃষ্টি করছে। তাহলে একটা ছবিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পৃথিবীকে স্পর্শক বরাবর এখানে কাজ করছে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আসবো বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে আরোহণ, তারপরে অবরোহণ, ও 3 নম্বর হচ্ছে জৈবিক প্রক্রিয়া। আরোহণ কি? আরোহণের আগে অবরোহণ প্রক্রিয়ার সম্বন্ধে একটু ভালো করে বলি। কি অবরোহণ কি হচ্ছে, কোনো জায়গায় কিন্তু তাদের ভারসাম্য বজায় রাখার জন্য কি হচ্ছে, পাহাড় পর্বত বা উঁচু মালভূমি তারা কিন্তু ধীরে ধীরে ক্ষয় পাচ্ছে। এই যে ক্ষয় পেয়ে নিচে নামা বা ক্ষয়ে যাওয়াটার আর এক নাম হচ্ছে অবরোহণ। অন্যদিকে এই ক্ষয়িত পদার্থ নিচু স্থানে জমা হয়ে ধীরে ধীরে সেই জায়গাটা উঁচু হচ্ছে, এইটাকে বলা হচ্ছে আরোহণ। তাহলে আগেরটা বললাম অবরোহণ, আর পরেরটা বললাম আরোহণ। এই আরোহণ ও অবরোহণ মিলিত উদ্যোগে অবশ্যই পর্যায়ন বা পর্যায়িত ভূমি গড়ে তোলে। এরপরে 3 নম্বরটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া মানে কি, জীব, অর্থাৎ জীব বলতে উদ্ভিদ ও প্রাণী যদি ভূমিরূপ গঠনে বিশেষ ভূমিকা গ্রহণ করে তখন তাকে হচ্ছে জৈবিক প্রক্রিয়া বলে। যেমন উদ্ভিদ হচ্ছে পাহাড় বা পর্বতে ফাটল সৃষ্টি করছে, সেই জায়গায় পর্বতকে ভেঙে দিচ্ছে, সেই যে ভেঙে দেওয়া যে ভূমিরূপ পরিবর্তন যে উদ্ভিদ ভূমিকা গ্রহণ করছে, এটা জৈবিক প্রক্রিয়া। আবার দেখা যায় মানুষসহ অন্যান্য যে সব প্রাণীরা তারা যদি ভূমিরূপে কোনো জায়গায় গর্ত করে, কোনো জায়গায় ঢিবি হয়েছে, কিংবা কোনো জায়গায় হচ্ছে ইঁদুর গর্ত করেছে, সেইটা কিন্তু এই যে ভূমিরূপের পরিবর্তন হলো, এইটা কিন্তু জৈবিক প্রক্রিয়ার মধ্যে অবশ্যই পড়ে। তাহলে কিন্তু এখানে অবশ্যই আরোহণ অবরোহণটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এটা পরিষ্কারভাবে বলেছি যে আরোহণ আর অবরোহণ এদের কিন্তু, আরোহণ প্লাস অবরোহণ এদের একবার একত্রে বলা যায় পর্যায়ন। ঠিক আছে, তাহলে পর্যায়ন ব্যাপারটা বোঝা গেল। তাহলে আরোহণের ফলে কোনো ভূমিভাগ উঁচু হয়, আর অবরোহণের ফলে কোনো নিচু হয়। এই উঁচু হওয়া ও নিচু হতে হতে একটা সময় সমগ্র ভূমিভাগটা একটা সময় পর্যায়িত ভূমিতে পরিণত হয়। এই পর্যায়িত ভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পর্যায়ন। তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়াকে কিন্তু 3টে ভাগে ভাগ করে সুন্দরভাবে আলোচনা করলাম। আমি আগেই বলেছিলাম যে বহির্জাত বলতে বাইরে জাত, অর্থাৎ বাইরে সৃষ্ট, পৃথিবীর বহির্ভাগে সৃষ্ট এমন প্রক্রিয়া। তার উদাহরণস্বরূপ বলেছিলাম নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ুপ্রবাহ, জোয়ার ভাটা প্রভৃতি শক্তিগুলো যখন কি হয়, প্রভৃতি শক্তিগুলো যখন ভূমিরূপের পরিবর্তন সাধন করে। অবশ্যই আমাদের এই চ্যাপ্টারটার যেহেতু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, তাই বলছি অবশ্যই বহির্জাত প্রক্রিয়াটা কিন্তু ভূমিরূপ গঠনে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে, তখন তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলি। একটা ছবি দেখলে আমরা পরিষ্কার একটা ধারণা করতে পারবো। এই দেখতে পাচ্ছ এখানে
অবরোহণ অর্থাৎ ক্ষয় হচ্ছে, পর্বতটা ক্ষয় পেয়ে এখানে কিন্তু সঞ্চয় হচ্ছে। আবার দেখো ডান দিকে বাঁ দিকে ক্ষয় হচ্ছে, মাঝে সঞ্চয় হচ্ছে। একটা সময় দেখা যাবে ক্ষয় ও সঞ্চয়ের ফলে সমগ্র ভূমিভাগটা একটা লেভেলে বা একটা সুষম ঢালে পরিণত হয়েছে, তখনই কিন্তু পর্যায়নের সৃষ্টি হবে। তাহলে বোঝা যাচ্ছে, ছবিটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এরপরে আবার আলোচনা হবে। ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তাহলে আমি খুব খুব আশা পাই পরের ভিডিওর জন্য।